তারা নিজেরা লোভে পড়ে গেছেন, তারা এই অল্প কিছুদিনের মধ্যেই টাকা বানানোর মেশিনে পরিণত হয়েছেন। কিংস পার্টি করে ক্ষমতায় যাওয়া যায় না। আপনি তো নিরপেক্ষ সরকার, আপনি তো কোনো দলের পক্ষের লোক না। আমার রেজাল্ট ছিনতাই করা হয়েছে। প্রধান উপদেষ্টা নিজেই বললেন যে ছাত্ররা একটা দল করতে চায়, তাদেরকে একটু সময় দেওয়া উচিত। কেন? আপনি কি এজেন্ডা নিয়ে আসছেন, ওনাদেরকে আপনি ক্ষমতায় বসাবেন? বলে দেন, তাহলে তো আপনি আর এত গণতন্ত্রের কথা বলার দরকার নেই। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি রাজনীতির বর্তমান অবস্থা এবং আগামীতে আসলে আমরা কেমন রাজনীতি দেখতে চাই সে বিষয়গুলো নিয়ে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাঁদপুর জেলার সহসভাপতি এবং মতলব দক্ষিণের সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব এম এ শুকুর পাটোয়ারি। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনাকেও স্বাগতম এবং আপনার মাধ্যমে যারা দেখছেন সবাইকে আমি সালাম জানাচ্ছি এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, আমি একটু শুরুতে জানতে চাই যে আসলে এই যে বর্তমান রাজনীতির যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। রাজনৈতিক পরিস্থিতি আমি যদি বলি তাহলে আমরা একটি শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে আজকে এই অবস্থায় এসেছি। আমরা গত 17 বছর আমাদের বাক স্বাধীনতা বলা চলে রুদ্ধ ছিল, তবুও আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা আমাদের উপর দলের যে দায়িত্ব, যে কর্মসূচি, আমরা সেগুলি নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, সাহসিকতার সাথে আমরা সেগুলি পালন করেছি। তো তারপর থেকে ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনের ফসল এই 5ই আগস্টের পরে ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা স্বাভাবিকভাবেই এগিয়ে যাচ্ছিলাম বা যাচ্ছি আমরা অভিষ্ট লক্ষ্যের দিকে, একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে। তো এখন আমরা একটা জিনিস, যে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দ বলে আসছেন বা আমরাও বলছি যে ওনারা যেন একটি রোড ম্যাপ আমাদেরকে দেন। নির্বাচন, সংস্কার এবং বিচার সবগুলি ধারাবাহিকভাবে চলবে, তবে একটা রোড ম্যাপ অনুযায়ী হওয়া উচিত। আপনি লক্ষ্য করবেন ইদানিংকালে মনে হয় যেন সরকার একটা হযবরল অবস্থায় আছে। তারা যেভাবে প্রত্যেকটা কাজ সুষ্ঠুভাবে এবং ধারাবাহিকভাবে রোডম্যাপ অনুযায়ী এগিয়ে যাওয়ার কথা, সেক্ষেত্রে আমার মনে হয় কিছুটা ব্যত্যয় ঘটছে। তাছাড়া আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন, আমি এই মুহূর্তে সর্বোপরি প্রথমেই যারা আত্মহতি দিয়েছেন গত 17 বছর, বিশেষ করে জুলাই আগস্ট সংগ্রামে, আমি এই শহীদদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাআলার কাছে কামনা করি তারা যেন শহীদি মর্যাদা লাভ করেন। যারা আহত হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের আমি সরকারের কাছে দাবি জানাবো। আর যদি এই সরকার না করেন, আমি আশা করি আগামী সরকার আসলে অবশ্যই তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি আসলে যেটা আপনি বলছেন যে হযবরল পরিস্থিতি এই সরকারের, এই যে হযবরল পরিস্থিতির পিছনে কি রাজনৈতিক দলগুলো দায়ী কিনা? কিছুটা তো আছেই। আপনি লক্ষ্য করেছেন যে গত 2 দিন আগে জাপানে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটি কথা বলেছেন। আমি মনে করি এই বক্তব্যটি দিয়ে উনি ওনার নিরপেক্ষতা হারিয়েছেন। প্রধান উপদেষ্টা আমাদের, আমরা বলবো আমাদের এই বাংলাদেশের গর্ব। ওনার দুর্দিনে দুঃসময়ে পার্লামেন্টে আমাদের নেত্রী যেভাবে কথা বলেছেন, ওনাকে যেভাবে ওন করেছেন এবং বিগত সরকার ওনাকে যেভাবে নির্যাতন করেছেন, নিষ্পেষণে ওনাকে রেখেছিলেন, সেখানে আমরা ওনার পক্ষে সোচ্চার ছিলাম। তো উনি আমাদের সকলেরই ঐক্যমতের ভিত্তিতে উনি এই দায়িত্ব গ্রহণ করেছেন, কিন্তু উনি বললেন একটি দলকে কিছুটা সময় দেওয়া দরকার।
এই জিনিসটা বোধহয় উনি সঠিক বলেননি। একটি জিনিস লক্ষ্য করবেন, আপনি যদি আমি আমার এই ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতায় আমি যদি দেখি যে আমাদের 1/11-এর সময় অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে কথা বলেছিলেন যে আর পলিটিক্স করবেন না, কিন্তু সেনাবাহিনী যখন সেই সময়ের যারা দায়িত্বে ছিলেন তারা যখন তাদের নিরপেক্ষতা হারালেন, তারা যখন ব্যবসায়ীদের ধরে ধরে তাদেরকে নিয়ে নিয়ে সেখানে তাদের থেকে বিভিন্নভাবে টাকা আদায় শুরু করলেন, তখনই তারা তারা আমি মনে করি তাদের মনোবল ভেঙে গেছে, তারা শেষ পর্যন্ত নির্বাচন দিতে বাধ্য হয়েছে। ঠিক তেমনিভাবে এই নতুন দলের আপনি কর্মীদের কথা বা তাদের পিএস এপিএস অথবা যারা আছে, আমি মনে করি তারা তাদের যে উপর মানুষের যে আস্থা, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা তারা পূরণে ব্যর্থ হয়েছেন। তারা নিজেরা লোভে পড়ে গেছেন, তারা এই অল্প কিছুদিনের মধ্যেই টাকা বানানোর মেশিনে পরিণত হয়েছেন। আপনি লক্ষ্য করেছেন যে সার্জিস আলম, সে তার এলাকায় গেছে 400-500 গাড়ির বহর, বা অন্যান্য যারা আছে তাদের মধ্যে যে মেধাবী নাই আমি সে কথা বলবো না, কিন্তু তাদের কাছে জাতি এটা সেটা প্রত্যাশা করে না। জাতি, আমি মনে করি তাদের আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে মনে করি যে তাদের উচিত ছিল তারা দূরে থেকে তারা রাষ্ট্রকে সঠিকভাবে পর্যবেক্ষণ করা, যে আপনারা ভুল করবেন আমরা ধরিয়ে দেব। তারা থাকতেন জাতীয় বীর, কিন্তু তারা ক্ষমতার লোভে তারা এখন ওই অল্প কিছুদিনের মধ্যে আমার ব্যক্তিগত আমার রাজনীতির বয়স হলো 46 বছর, আর ওনাদের বয়স আমার ধারণা কারো 30, কারো 32, 35 এরকম। সুতরাং নিজেদের আরও বেশি অভিজ্ঞ করে ওনারা যদি ভবিষ্যতে আমাদের এই রাজনীতিতে আসতেন, আমার মনে হয় জাতি তাদেরকে সম্পদ হিসেবে গ্রহণ করতেন। কিন্তু তারা নিজেরা যেভাবে শুনছেন তাদের আত্মীয় স্বজন, তাদের যে পিএস এপিএস, তারা কিভাবে দুর্নীতিতে নিজেদেরকে নিমজ্জিত করে ফেলেছেন। আমরা যদি ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির কথা বলি, তাহলে আমরা এই যে অল্প কিছুদিনের মধ্যে যারা দায়িত্বে আছেন তাদের দুর্নীতির কথা কেন আমরা লক্ষ্য করব না? জনগণ সব লক্ষ্য করছে। আমরা রাজনীতি করছি, আমাদের স্বভাব চরিত্র, আমাদের অতীত বর্তমান, আমাদের কার্যকলাপ সব কিছু জনগণ লক্ষ্য করছে। সুতরাং সেই ক্ষেত্রে বলবো যে নিশ্চয়ই ওনারা শুধু রাজনৈতিক দল না, সকলে মিলেই, রাজনৈতিক দল বিএনপি সঠিক ট্র্যাকে আগাচ্ছে। বিএনপিকে অনেকেই বলে নির্বাচন নির্বাচন নির্বাচন, বিএনপি কেন নির্বাচন চায়? বিএনপি এই যে তাদের এই ছাত্র জনতার অর্জিত যে সাফল্য, সেটাকে ভুলুণ্ঠিত হতে দেখতে চায় না। আপনি কাউকে ক্ষমতা বসানোর জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো এজেন্ডা নেয় নাই বা নেওয়া উচিত হবে না। ওনারা একটা নিরপেক্ষ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন দিতে ওনারা প্রতিশ্রুতিবদ্ধ। আপনি 5ই আগস্টের পর থেকে আপনি যদি ডিসেম্বর ধরেন, তাহলে আপনি 1.5 বছরের মতো হয়ে যায়। আমরা যদি অতীতের দিকে লক্ষ্য করি, তাহলে আমাদের সবার ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনের ফসল বিচারপতি শাহাবুদ্দিন সাহেব যখন আসছেন, মাত্র 3 মাসের মধ্যে একটি নির্বাচন দিয়েছেন। বিএনপি সকল দলের আন্দোলনের ফলে সেখানে 96-এ একটি নির্বাচন দিয়ে অল্প কিছুদিনের মধ্যে তারপরে আরেকটি তত্ত্বাবধায়ক সরকারের সুন্দর একটি তত্ত্বাবধায়ক সরকার মডেল উপস্থাপন করে সংসদে পাশ করে একটি নির্বাচন দিয়ে পরপর 3টি নির্বাচন হয়েছে। কিন্তু আওয়ামী লীগ এসে সেই পদ্ধতিটি বাতিল করে দিলেন আজীবন ক্ষমতা থাকার স্বপ্নে। তো এখন যেটা হচ্ছে সেটা হলো যে এই নতুন দলটিকে ক্ষমতায় আনার জন্য এই যে পরিকল্পনা, এই যে প্রলম্বিত করার একটা চিন্তা, এটা জনগণ ভালোভাবে নিবে না। এইটা কি আসলে এই যে আপনি যেটা বললেন এনসিপি বা নতুন দল জিপিএম, তারা আসলে দায়িত্বে আসার পর থেকে চাঁদাবাজির প্রতি বা তাদের একটা পিএস দুর্নীতি যাচ্ছে, এই শব্দগুলো তো আসলে বিএনপি এবং জামাত বা এক্সওয়াইজেড আরো যে দলগুলো আছে, এই গণঅধিকার পরিষদ, প্রত্যেকের বিরুদ্ধে এরকম অভিযোগ আসছে। 5ই আগস্টের পরে আসলে আওয়ামী লীগ বিহীন যে দেশ, এই দেশে আসলে যে যার যার মতো সুযোগ পাচ্ছে চাঁদাবাজি করতেছে। হ্যাঁ, আপনার কথাটা একেবারে অমূলক নয়। এখানে কিছু কিছু ঘটনা আছে
সব দলের উপরেই কিছু আছে, কিছু আছে ঘটনা, ধরেন বিএনপি বা জামাতের কিছু প্রতিষ্ঠান ছিল, এটা কেউ জোর করে জবরদখল করে ফেলেছে, ওইগুলি তারা পুনরুদ্ধার করেছে। কোনো কোনো ক্ষেত্রে কারো ব্যবসা প্রতিষ্ঠানকেও দখল করেছে, সেটা তারা পুনরুদ্ধার করেছে। কিন্তু এর বাইরেও যে মানে চাঁদাবাজি হচ্ছে না, এই কথা আমি বলবো না। আপনারা লক্ষ্য করছেন যে আমাদের দল, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুবই কঠোর, জিরো টলারেন্স এই ক্ষেত্রে উনি দেখাচ্ছেন। বাংলাদেশের হাজার হাজার নেতাকর্মী এই পর্যন্ত বহিষ্কৃত হয়েছেন। অনেকে দলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে তাদেরকে দেখা গেছে যে কারাগারে বা পুলিশের কাছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুপার্দ করা হয়েছে। সুতরাং তারপরেও আমরা দলের পক্ষ থেকে আরও কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে যাতে এটা কম হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন এটা প্রোপাগান্ডা হচ্ছে। বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেক অনেক ফেক নিউজ, ফেক আইডি থেকে প্রচার করা হচ্ছে, যেটা অবশ্যই কাম্য নয়। আমি চাইব যারা সত্যি ঘটনা তুলে ধরুক, সত্যি ঘটনাগুলি। অনেকে ভয়ে মুখ খুলছে না যে পরবর্তীতে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় কিনা। আমি এটুকু বলতে পারি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে যে নির্ভয়ে আপনি তো তথ্য দিতে হবে, আপনি পুলিশকে দিবেন অথবা দলের নেতৃবৃন্দের কাছে দিবেন। আপনি যদি সেই তথ্য সঠিকভাবে আপনি সেখানে উপস্থাপন করেন, তাহলে আমার মনে হয় তার ব্যবস্থা যদি দল গ্রহণ না করে তখন বলবেন দল স্বজনপ্রীতি করছে। কিন্তু আমাদের দল থেকে কখনো স্বজনপ্রীতি করা হচ্ছে না, কঠোরভাবে এগুলি দমনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আর আরেকটা কথা আপনাকে আমি ইনশাল্লাহ দৃঢ়তার সাথে বলে দিতে চাই, যদি আগামী জাতীয় সংসদ নির্বাচন ইনশাল্লাহ যথাসময়ে এবং নিরপেক্ষভাবে হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ক্ষমতায় আসবে। এই যে চাঁদাবাজি কিছু কিছু জায়গায় ধরেন বিএনপির যে বিষয়গুলো আসে বা জামাতের আসে, যেমন এই যে 5ই আগস্টের পর্যন্ত অন্তর্দ্বন্দ্বে আপনাদের নিজেদের মধ্যে অনেক কর্মী মারা গেছে, এইটা আসলে আপনি কিভাবে মূল্যায়ন করেন? দখলদারিত্ব নিয়ে যে একটা গ্রুপ যাবে ওইটার একটা গ্রুপ নিয়ে সেই সেই হ্যাঁ, এরকম কিছু ঘটনা আছে, কিন্তু একটা খুব বেশি এই ঘটনাগুলি আমার মনে হয় না। আমি একটু আগে যে কথা বললাম যে এগুলি কিছুটা হলো পারিবারিক দ্বন্দ্ব, কিছুটা হলো তাদের আধিপত্য বিস্তারের একটা চিন্তা। সেই ক্ষেত্রে কেউ কেউ এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন। দলের কোনো নেতা কর্মী দলের নাম ব্যবহার করে এরকম করেন আমি মনে করি না, করার কোনো সুযোগ নাই। তারপরও আমি সুনির্দিষ্ট তথ্য দিয়ে আমাদের জেলা নেতৃবৃন্দের কাছে অথবা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে যদি কেউ অভিযোগ করেন, আমি এটুকু বলবো সমস্ত জিনিস সম্পূর্ণ গোপনীয়তার মাধ্যমে এগুলি তদন্ত করা হবে এবং তার নাম প্রকাশ করা হবে না, এবং যিনি ঘটনা ঘটাবেন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই যে ধরেন আমরা 5ই আগস্টের আগে বাংলাদেশের যে পরিবেশ ছিল, এখন তো নিঃসন্দেহে সেই পরিবেশ নেই। এই যে তারা দায়িত্ব নিয়েছে বরাবর বলে 3টা কাজকে তারা প্রাধান্য দিয়ে দায়িত্ব নিয়েছে: সংস্কার, বিচার এবং নির্বাচন। তো এই যে সংস্কার আর বিচার বাদ দিয়ে আপনারা শুধু আপনাদের থেকেই নাকি নির্বাচনের আওয়াজটা অনেক বেশি, সেটা আপনাদের? এই কথাটা বোধহয় আমি এর সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি যে আমরা শুধু নির্বাচন করি তা না। আপনারা লক্ষ্য করবেন আমাদের নেতা তারেক রহমান 2023 সালে আমরা 31 দফা আমরা দিয়েছি। সেই সময়ে ফ্যাসিস্ট সরকারের আমলে এই যে 31 দফা প্রণয়ন করা, আপনারা প্রত্যেকটা দফা যখন একটা একটা করে বিশ্লেষণ করবেন, দেখবেন যে এখানে সংস্কারের মূল উপাত্ত, তথ্য উপাত্ত সব কিছু এখানে আছে। এখানে আমরা সংস্কারের পক্ষে, আমরা সংস্কারটাও চাই, আমরা বিচারটাও চাই, আমরা পাশাপাশি নির্বাচনটাও চাই। আমরা বলতেছি একটা রোড ম্যাপ দেন। আপনি সংস্কার করতে এতদিন লাগে না তো। যেই সংস্কারের কথা ওনারা বলছেন, একই জিনিস বারবার বলছেন, এমন এমন কিছু কথা এখানে নিয়ে আসতে চান, এটা আদৌ বাংলাদেশে এটা সম্ভব হবে কিনা জানি না। আমাদের দেশে এখানে যারা সংস্কারের সাথে সম্পৃক্ত আছেন, এনে দুই একজন আছেন যারা অভিজ্ঞ, স্থানীয় সরকারের সাথে সম্পৃক্ত, যেমন ডক্টর তোফায়েল সাহেব আছেন, বদিউল আলম মজুমদার সাহেব আছেন। ওনারা এই বিষয়গুলি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। এবং এখানে যারা অন্যান্য কমিটিগুলিতে, কমিশনে যারা আছেন, আমি মনে করি তারা একেবারেই অযোগ্য তা আমি বলবো না, কিন্তু কালক্ষেপণের জন্য আমি মনে করি ওনারা দায়ী থাকবেন। এই কালক্ষেপণটা কখনোই কাম্য নয়, এটা দ্রুতই করে ফেলা যায়।
বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করছে, আমরা সংস্কার মানে বিএনপি মানে নাই। আপনি দেখবেন যে সংস্কারের অধিকাংশ বিষয়গুলি আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব বলেছেন যে 260টির মধ্যে বিএনপি প্রায় 90টির সাথে একমত পোষণ করেছেন। একটা বড় দল, স্বাভাবিকভাবে আমরা অতীতে রাজনীতি করা দল, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, সব কিছু মিলিয়ে কোনটা করা হবে ভালো হবে, কোনটা করা খারাপ হবে, সেই বিবেচনা থেকে হয়তো আমাদের নেতা, আমাদের দল সেগুলি বলছেন। তারপরও অন্যান্য দলগুলির মানে সাথে আলাপ আলোচনার ভিত্তিতে দুই একটি বিষয় যদি থাকে, মতানৈক্য থাকে, এটা মিলে যাওয়া বা এটা একমত হওয়া খুব কঠিন কাজ না। কিন্তু এই সংস্কার করে করে কি সংস্কার? আপনি এই সংস্কারগুলি একদিন দিয়ে দেন না, একদিন সমস্ত সংস্কারগুলি উপস্থাপন করে আমরা এই করতে চাই, সেখানে আমাদের দলের পক্ষ থেকে বলে দেবে এটা ইয়েস এটা ইয়েস, আপনি পাবলিকলি ছেড়ে দেন না। পাবলিক কি চায় দেখেন, আপনি এই কালক্ষেপণ করে কাউকে আপনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করা আমি মনে করি আদৌ সমীচীন হবে না। প্রধান উপদেষ্টা নিজেই বললেন যে ছাত্ররা একটা দল করতে চায়, তাদেরকে একটু সময় দেওয়া উচিত। কেন? আপনি কি এজেন্ডা নিয়ে আসছেন, ওনাদেরকে আপনি ক্ষমতায় বসাবেন? বলে দেন, তাহলে তো আপনি আর এত গণতন্ত্রের কথা বলার দরকার নেই। আপনি নানানভাবে এখনও তো আমরা দেখছি এই প্রশাসনে দেখা গেছে যে বিএনপি বা অন্যান্য দলের মতাদর্শ, যাদের অন্যান্য দলের যারা সমর্থক ছিলেন অথবা এক সময় তারা ছাত্র রাজনীতি করেছেন বা অথবা করেন নাই, অন্য দলকে মনে মনে লালন করেন, ধারণ করেন, এই কথা চিন্তা করে, অথবা অনেক মেধাবী অফিসার তার আত্মীয় স্বজন কেউ অন্য দল করেন, সেই কারণে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। সেই বঞ্চিত যেই লোকগুলি আছে তাদেরকে আপনি কেন যথাযথ মর্যাদা দিবেন না? আপনারা অনেকেই হয়তো তাদেরকে দিয়েছেন, তাদেরকে বুথাপেক্ষ প্রমোশন দিয়েছেন, কেন তাদেরকে একটু মানে তাদের এই মেধাবী লোকগুলিকে কেন ভালো ভালো জায়গায় আপনি এই মুহূর্তে পোস্টিং দিবেন না? আপনি তো নিরপেক্ষ সরকার, আপনি তো কোনো দলের পক্ষের লোক না। আপনি ধরেন, আমি যদি একটু উদাহরণ দিই, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রনেতা ছিলেন, আমাদের মতলবের গর্ব, জনাব জাকির হোসেন কামাল ভাই। ওনাকে কোনো প্রমোশন নাই, উনি একটা দল করার কারণে বা একটা দলের সমর্থক হওয়ার কারণে, উনি একজন মেধাবী অফিসার, খোঁজখবর নিয়ে দেখবেন। কিন্তু ওনাকে উচিত ছিল এই সরকার এসেই একটা গুরুত্বপূর্ণ জায়গায় ওনাকে চুক্তিভিত্তিক দায়িত্ব দেওয়া। এরকম শত শত, আমি একটা জাস্ট উদাহরণ দিলাম আপনার কাছে, এরকম শত শত বঞ্চিত মেধাবী নেতা আমাদের অফিসার আছে, তাদেরকে এখনো যোগ্য স্থানে তাদেরকে বসানো হয়নি। কাদেরকে বসানো হয়েছে? এই এনসিপি বা এখন যারা সরকারের মদতপুষ্ট আছেন, ওনারা যাদেরকে চাচ্ছেন। আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা মহোদয়, তিনি ডিউ লেটার দিয়ে এক জায়গায় একজনকে বসিয়েছেন, আবার আরেক জায়গায় ডিউ লেটার দিয়েছেন। এই যে এই কাজগুলি তো ওনাদের কাজ না। উনি তো একজন ছাত্রনেতা, উনি একটা আন্দোলনের ফসল, একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। ওনারা আমার সমগ্র জাতিকে ওনারা ওন করবেন। ওনারা যদি 2-4 জন লোককে ওন করেন, যে পার্সোনাল ওনাদের সাথে যোগাযোগ করতে পারে, তাদেরকে আপনি প্রমোট করবেন, আর যারা বঞ্চিত তাদেরকে বঞ্চিতই রেখে দেবেন, এটা তো হয় না। এই যে আপনি একটা মাঝখানে কথা বলেছিলেন যে 90 সালে যার সময় আপনারা ক্ষমতা এসছেন, একটা স্বল্প সময়ের মধ্যে আবার নির্বাচন দিয়ে তারপর আবার বিএনপি ক্ষমতা আসছে, সেটা 2001 সাল পর্যন্ত 6 সালের নির্বাচন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারই ছিল। 90-এর সেই প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট, 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সেটা যে সময় বাতিল করে তারা সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য ভোটের মাধ্যমে তারা সেই কাজটা করেছে। আপনারা তো ধরেন এখন নির্বাচন দিলে সংখ্যাগরিষ্ঠ অনেক বেশি হয়ে যাবে, আশা করি। সেক্ষেত্রে কি আপনাকে আওয়ামী লীগের মতো ফেসিজম কাজ করে? অবশ্যই না। আমি আপনাকে যে কথাটা একটু আগে বলতে চাইছিলাম, আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে মিডিয়া অনেক অপপ্রচার করেছেন, অনেক কথা বলেছেন। ওনার সম্পর্কে তাদের ধারণা কম, তাদের ধারণা ছিল না। তারা আগের থেকে বুঝেছিলেন যে তারেক রহমান এই বাংলাদেশে, তার বাবা রাষ্ট্রপতি ছিলেন, যার মা প্রধানমন্ত্রী ছিলেন, সেই মেধাবী মানে পরিবারের সন্তান তারেক রহমান
তাকে এখনই রুখে দিতে হবে। তার যে কথাবার্তা, তার শব্দচয়ন, বাচনভঙ্গি, এগুলি তারা ভয় পাচ্ছেন। সেই কারণে তারেক রহমান সম্পর্কে তারা মিডিয়া নানান রকমের অপপ্রচার করেছেন, এমনভাবে করেছেন যে মনে হয় যেন মুখরোচক গল্পের নায়ক ওনাকে বানিয়ে ফেলেছিলেন। কিন্তু আমরা যারা তৃণমূলের কর্মী, আমরা যারা ওনার সাথে মিশেছি, আমরা দেখেছি ওনার ভীষণ, ওনার আন্তরিকতা, ওনার চিন্তা। উনি প্রত্যেকটা, বলা চলে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় উনি ঘুরেছেন, প্রত্যেকটা জেলায় জেলায় উনি মিটিং করেছেন, সেখানে পরামর্শ দিয়েছেন। আমি বিশ্বাস করি আপনারা দেখবেন বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান এবং খালেদা জিয়ার সন্তান হিসাবে তারেক রহমান বাংলাদেশে এমন একটা সুন্দর, সকলের একটা বৈষম্যহীন, সকলের কাছে যা জনগণ যা প্রত্যাশা করে ওইরকম একটি রাষ্ট্র পরিচালনা ইনশাল্লাহ উনি করবেন। উনি নিজেই বলেছেন 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। সেখানে আরেকটি কথা বিএনপি পরবর্তীতে সংযোজন করেছেন যে একাধারে 2 বার করা পরে, মানে 2 বারের বেশি হওয়া যাবে না, তবে বিরতি দিয়ে পরবর্তীতে যদি দল চায় তাইলে আবার কাউকে হয়তো বানাতে পারবে। আপনি এই প্রত্যেকটা জিনিস যখন চিন্তা করবেন যে এই সংস্কারগুলি বিএনপি যেভাবে দিয়েছে, তাহলে অন্যরা যারা সমালোচনা করছেন তারা নিশ্চয়ই তাদের সমালোচনা আশা করি বন্ধ করবেন। আর আমি আপনাকে আবারও বলি, আমাদের নেতা তারেক রহমান ইনশাল্লাহ যখন রাষ্ট্র পরিচালনা করবেন, ইনশাল্লাহ উনি ওনার যোগ্যতা দিয়ে, মেধা দিয়ে, ওনার কাজ দিয়ে উনি সমগ্র দেশবাসীর ভালোবাসা অর্জন করে ওনার বাবার মতো, ওনার মায়ের মতো উনি বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক হিসেবেই বাংলাদেশের ইতিহাসে উনি অমর অক্ষর হয়ে থাকবেন ইনশাল্লাহ। আমার প্রশ্নটা হলো যে ধরেন আপনারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বা তাদের সাথে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেই সময় কিন্তু সকল রাজনৈতিক দলগুলো এক ছিল, শুধুমাত্র আওয়ামী লীগ বাদে। এখন আপনারা কেন এখন পর্যন্ত নির্বাচন হয় নাই বা কোনো ধরনের কিছু না, তার বিরুদ্ধে আপনাদের বিরুদ্ধে এক একজনের বিরুদ্ধে কথাবার্তা বলতেছেন? আসলে আমরা কিন্তু ওনাদের বিরুদ্ধে বলতে চাইনি। আপনি যদি লক্ষ্য করেন, আপনি একটা উদাহরণ আমি সামনে চলে আসলো যে আমাদের ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচনে দক্ষিণের একজন জনপ্রিয় নেতা ইশরাক সাহেব, ইঞ্জিনিয়ার ইশরাক, এরপরে তরুণদের আইকন, একজন সৎ মেধাবী একজন নেতা। উনি কি করেছিলেন, ওই নির্বাচনের সাথে সাথে এটাকে উনি চ্যালেঞ্জ করেছিলেন। উনি নির্বাচন কমিশনে, সেখানে নির্বাচন কমিশন নয় যে ট্রাইব্যুনাল, নির্বাচন ট্রাইব্যুনালে উনি সেখানে দরখাস্ত করেছেন। সেখানে উনি চ্যালেঞ্জ করেছেন যে এই নির্বাচনে আমি বিজয়ী হয়েছি, কিন্তু তাকে বিজয়ী ডিক্লেয়ার করা হয়েছে। যেটা হয়েছিল আমার ক্ষেত্রে 2014 সালে অনেক বেশি ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হয়েছিলাম, কিন্তু দেখা গেছে ভোট টোট গণার কোনো প্রশ্নই আসে না, একবারে ডিক্লেয়ার অন্যজনকে দিয়ে দিয়েছেন। তখন আমি ট্রাইব্যুনালে যাওয়ার চিন্তা করেছিলাম, আমি নির্বাচনী ট্রাইব্যুনালে, কিন্তু যে কোনো কারণে আমি তখন রাষ্ট্রীয় পরিবেশ পরিস্থিতির কথা চিন্তা করে, যেহেতু একটা উপজেলা পরিষদ, আমি আলহামদুলিল্লাহ বলে আমি সেখান থেকে চলে এসেছি। বাট ইশরাক সাহেব যখন মামলাটা করলেন, সেই মামলাটা ব্যারিস্টার তাপস নিজেই একজন আইনজীবী ছিলেন, নানান শক্তি উনি ব্যবহার করে সেই সময় সেই রায়টা হতে দেন নাই। 5ই আগস্টের পরে আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক যখন আবার সেই মামলা রায়টা নিয়ে আসলেন, মামলাটা রায় হলো। রায় হওয়ার পরে নির্বাচন কমিশন যথারীতি গ্যাজেট করলেন। গ্যাজেটের পরে সেখানে এই যে বর্তমান যে উপদেষ্টা, আমি মনে করি যে ওনার ইচ্ছার কারণেই ওনার শপথ পড়ানো হয় নাই। তো এই যে কাজটা উনি করলেন, উনি তো আমাদের সাথে বিরোধের একটা সূচনা করলেন। আমি এইভাবে অনেক উদাহরণ দিতে পারবো। তবুও আমি বলবো, আমরা কারো বিরুদ্ধেই সমালোচনা করতে চাই না। আমরা আমাদের যোগ্যতা দিয়ে, আমাদের পরিশ্রম দিয়ে, আমরা আমাদের মেধা দিয়ে মানুষের মন জয় করে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চাই। এই যে আপনি যেটা বললেন যে ইশরাক সাহেবের যে নির্বাচনের তার সেই সময়ের আপিল, পরবর্তীতে রায়, আপনারা তো 2014 থেকে পরবর্তী যে নির্বাচনগুলো সবগুলো অবৈধ ঘোষণা করার একটা আন্দোলন এক সময় চালিয়েছেন। তো সেটা যদি কোনো কারণে ইশরাক সাহেব নেওয়া হয়, তাহলে ওই নির্বাচন আপনি অবৈধ বলবেন কিভাবে? আমরা তো নির্বাচনটাকে আমরা অবৈধ বলি নাই, আমরা নির্বাচনের সিস্টেমটাকে আমরা অবৈধ বলছি। আপনি ধরেন
2014 সালের যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে ভোটারবিহীন, আমরা বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করি নাই। অনেকে আমাদেরকে বলে আপনারা ভুল করেছেন, আপনারা নির্বাচনে গেলে অন্ততপক্ষে 100টা সিট পাইতেন, 70টা সিট পাইতেন। ওনারা নানান রকমের নসিহত আমাদেরকে করেন, কিন্তু আমরা জানি এই সরকারের আমলে কোনো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে না। এটা আমরা প্রমাণ করছি কবে, মানুষ বুঝতে পারছে কবে, 2018 সালের নির্বাচনে। 2018 যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে আমরা দেখেছেন প্রশাসন মিলে, ওনারা কোনো জনগণের আর প্রয়োজন হয় নাই। প্রশাসনই রাতের ভোট, মানে দিনের ভোট রাতেই দিয়ে দিয়েছেন, আগের দিন রাতে দিয়ে দিয়েছেন। সেখানে বিএনপির প্রার্থীদেরকে বাড়ি থেকে বের হতে দেন নাই, কর্মসূচি করতে দেন নাই, কোনো রকমের মিডিয়া তাদেরকে কোনো সাপোর্ট করে নাই। তো সেখানে দেখা গেছে সেই নির্বাচনটা সুষ্ঠু হয় নাই। স্থানীয় সরকার নির্বাচনগুলো, প্রত্যেকটা স্থানীয় সরকার নির্বাচন ওনারা ওনাদের মতো করে ডিক্লেয়ার করেছেন। সেই ক্ষেত্রে আমাদের ইশরাক সাহেব, আপনি এর মধ্যে দেখবেন কয়েকটা নির্বাচন আপনি যদি লক্ষ্য করেন, 2018 সালে, 14 সালের নির্বাচন, এই সিটি কর্পোরেশন নির্বাচনগুলি হয়েছে, প্রত্যেকটা সিটি কর্পোরেশনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছে। আপনি আপনি ধরেন গাজীপুর, চট্টগ্রাম, আপনাদের খুলনা, আমাদের সিলেট, ঢাকায়, কিন্তু ওনারা এই আমাদের সেই মেয়রদেরকে বসতে দেন নাই, বা বসলেও ওনাদেরকে কাজ করতে দেন নাই। সেখানে ইশরাক সাহেবের এই নির্বাচনটা আমরা বলছি যে উনি বলেছেন আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, বাট আমার রেজাল্ট ছিনতাই করা হয়েছে। আপনারা ভোট করেন, ট্রাইব্যুনাল এগুলি বিচার বিবেচনা করে সমস্ত কিছু দেখে, ইশরাক সাহেবের যে অভিযোগগুলি দেখেছেন, ওনারা সেগুলি তদন্ত করেছেন, সেগুলো বিচার ওনারা পুঙ্খানুপুঙ্খ বিচার করে দেখেছেন যে হ্যাঁ, ওনার প্রতি অন্যায় করা হয়েছে এবং উনি নির্বাচিত হয়েছেন। সুতরাং ট্রাইব্যুনাল ওনাকে নির্বাচিত ঘোষণা করেছেন। ট্রাইব্যুনাল নির্বাচিত ঘোষণা করার পরে নির্বাচন কমিশনের একটা অভিজ্ঞ সেখানে আইনজীবী প্যানেল আছে, ওনারা মতামত দিয়েছেন, তার প্রেক্ষিতেই কিন্তু সেখানে গ্যাজেট নোটিফিকেশন হয়েছে। কিন্তু সেখানে ওনাকে শপথ পড়তে বাধাগ্রস্ত করেছেন বা দেননি। তো আমি এই সমস্ত ক্ষেত্রগুলি যখন দেখবেন, ওনারা নিজেরাই গায়ে পড়ে এমন এমন কথা বলেন। এনসিপির 5-7 জন নেতা এত দাম্ভিকতার সাথে কথা বলেন, এলাকায় যাইয়া ওনারা, আপনি বলেন পুলিশ প্রোটেকশন ছাড়া ওনাকে এলাকায় যাইতে বলে, যেই জনতা তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করেছে, সেই জনতা কতজন তাদেরকে রিসিভ করতে আসে দেখেন। কারণ এগুলি হলো দাম্ভিকতা ভালো নয়। রাজনীতি আমরা যারাই করি, আমাদের বিনয় হলো আমাদের সম্পদ। সুতরাং আমরা যদি আমাদের সেই বিনয় দিয়ে, আমাদের যদি সেই ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা থাকে, নিশ্চয়ই ওনারা যারা যোগ্য, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি মনে করি যে মেধাবী ছাত্র, ওনারা যদি ধৈর্য ধারণ করেন, ওনারা যদি আস্তে আস্তে ওনাদের এই কর্মসূচি, একটা দল এসেই আপনি কিংস পার্টি করে ক্ষমতায় যাবেন, এগুলি নজির খুব কম। কিংস পার্টি করে ক্ষমতায় যাওয়া যায় না। এই যে ধরেন আপনি ইশরাক সাহেব ট্রাইব্যুনালের মাধ্যমে তারা বিজয়ী হয়েছে, এটা ট্রাইব্যুনালের মাধ্যমে যে সময় বিজয়ী হয়েছে, সরকার আবার তার বিরুদ্ধে আপিল করেছে বা সেটা কোর্টে গড়িয়েছে। আপনারা তো রাজনীতি করে আসলে জনগণের শান্তি যাতে প্রতিষ্ঠিত হয়, যাতে মানুষ শান্তভাবে থাকতে পারে, সবকিছু সেগুলো, এই যে রাস্তাঘাট বন্ধ করে টানা কয়েকদিন আন্দোলন করা, সেটা আসলে এটার পেছনে এখানে অ্যাকচুয়ালি মানুষ তো হলো আবেগতাড়িত, মানুষ এটা মেনে নিতে পারে নাই। আর জনগণ রাস্তায় নেমে এসেছে, জনগণ তাদের এই রেজাল্টটাকে যখন মানে সানন্দ চিত্তে গ্রহণ করেছে। ইশরাক সাহেব কিন্তু কাউকে মাইকে ডেকে এনে কথা বলা, এই মানুষকে করে নেয়। মানুষের কিছু কষ্ট হয়েছে, সেজন্য আমি মনে করি আমাদের দলের পক্ষ থেকেও দুঃখ প্রকাশ করা হয়েছে, ইশরাক সাহেবও দুঃখ প্রকাশ করেছেন। একটা কিছু অর্জন করতে গেলে কিছু তো কষ্ট করতেই হয়। সেখানে ইশরাক সাহেবের মতো একটা মেয়র যদি আজকে ঢাকাবাসী পেত, তাহলে একজন সৎ লোক যদি এই চেয়ারটাতে বসতো, প্রত্যেকটা কাজ আপনি চট্টগ্রামে লক্ষ্য করবেন যে চট্টগ্রামের এখন যিনি আমাদের মেয়র আছেন, ডাক্তার শাহাদাত সাহেব, উনি যুগান্তকারী কাজ করছেন, নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। চট্টগ্রামের চেহারায় কিছুটা হলো পরিবর্তন হয়েছে, আশা করি পূর্ণ মেয়াদ কাজ করতে পারলে আরও পরিবর্তন হবে। ইশরাক সাহেবকে মতো লোককে আপনি যদি এই চেয়ারে দিতেন, নিশ্চয়ই ওনার সততা, মেধা, আন্তরিকতা প্রমাণ এই ঢাকাবাসী অল্প কিছুদিনের মধ্যেই পেত।
এটা আমাদের ঢাকাবাসীকে বঞ্চিত করা হয়েছে, আমাদের রাজধানীবাসীকে বঞ্চিত করা হয়েছে। সুতরাং এখানে দুর্ভোগের কিছু ঘটনা হয়েছে, এটার জন্য আমরা অবশ্যই আমাদের দলের পক্ষ থেকে এটা দুঃখ প্রকাশ করা হয়েছে। তো আর তাছাড়া আপনি প্রতিদিন ইদানিংকালে লক্ষ্য করছেন যে কোথায় কোথায় মানুষ আন্দোলন করছে, তো এইগুলি কি দুর্ভোগ হচ্ছে না? শুধু আমাদের মেয়র ইশরাক সাহেব মেয়র ইশরাক সাহেবের পক্ষে কিছু জনগণ 2-4 দিন আন্দোলন করেছেন, তো সেটাই সবাই বারবার বলছে মানুষ জনগণের দুর্ভোগ হচ্ছে, কিন্তু আমাদের অন্যান্য ঘটনাগুলোতে মানুষ সেভাবে কি করছেন। আমরা চাই একটা সুন্দর পরিবেশে আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাক। আমি এটা বিশ্বাস করি, আমার অতীত অভিজ্ঞতা থেকে, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি বলবো যে ইনশাল্লাহ এই মেঘ কেটে যাবে। আমি আমাদের নেতৃবৃন্দকেও বলবো যে আমাদের সিনিয়র যারা আছেন নিশ্চয়ই ওনারা অভিজ্ঞ, আমাদের নেতাও এগুলো লক্ষ্য করছেন। আর পাশাপাশি অন্যান্য দলের যারা দায়িত্বশীল আছেন তাদেরকেও বলবো যে আপনাদের কর্মীদের, আমাদের কর্মীদের আমাদের এই ফেসবুক থেকে উস্কানিমূলক কথাবার্তা বন্ধ করতে হবে। আপনি কালকে আমাদের নতুন দল এনসিপির একজন নেতা বললেন আপনারা সবাই 2-4টা করে ফেক আইডি ব্যবহার করেন, এই ফেক আইডি থেকে আপনারা এইভাবে লিখতে থাকেন। এটা কি উচিত? এটা তো এটা আমি মনে করি যে উনি তথ্য যে অধিকার, সে আইন, সেটা উনি লঙ্ঘন করলেন। উনি শিক্ষা দিচ্ছেন ওনার কর্মীদেরকে। এত মানে হলে তো হবে না, অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে। এইটা আমি একটা বিষয়, আপনারা আসলে এই যে গত মাসব্যাপী সারা বাংলাদেশে প্রোগ্রাম করেছেন, সর্বশেষ ঢাকাতে এই সমাবেশের মাধ্যমে শেষ করেছেন। সেখান থেকে আসলে যতগুলো প্রোগ্রাম হয়েছে, ইভেন আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে লাস্ট প্রোগ্রাম প্রধান অতিথি বক্তব্য বলেছেন যে ডিসেম্বরের মধ্যে আপনারা নির্বাচন চান, এটা কি আপনাদের এক দফা আন্দোলন যে ডিসেম্বরে আপনাদের নির্বাচন দিতে? এখনো আমরা এক দফায় যাই নাই, তবে আমাদের লক্ষ্য, আমি ইতিপূর্বে আপনাদের এই বিষয়গুলি বিশ্লেষণ করেছি যে সংস্কারের কথা বলে টাইম কিল করা অথবা বিচারের কথা বলে টাইম কিল করা, বিচারটা কিন্তু ধারাবাহিক প্রক্রিয়া। আমরা যে কথা বলেছি যে জুডিশিয়াল কিলিং হয়েছে অতীত সরকারের আমলে, যারা জামাতের নেতৃবৃন্দ এবং বিএনপির আমাদের সালাউদ্দিন সাহেব, ওনারা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন। আমরা চাইব যে তারা যেন এই কথাগুলি আমাদেরকে বলতে না পারে। আমরা সময় নিব, আমরা বিচারটা একেবারে তাৎক্ষণিকভাবে করে একজনের ফাঁসি দিয়ে দেন। আমাদের দেশে তো আর ইসলামিক আইন নেই বা ওরকম নাই যে তাৎক্ষণিকভাবে 2 দিনের মধ্যে 3 দিনের মধ্যে এটা করে ফেলতে পারবে। তারা যেন কোনো প্রশ্ন করতে না পারে। এইগুলি যারা এক্সপার্ট আছে, আইন বিশেষজ্ঞ আছে, তারা সমস্ত খুঁটিনাটিগুলি বিচার করে আস্তে আস্তে, আমি মনে করি যে পদ্ধতিগত ভুল যেন না হয়, মেজর মিস্টেক যেন না হয়, আইনকে সামনে নিয়ে এই বিচারগুলি যেন করা হয়। আর সেই বিচার করতে গেলে একটু সময় লাগবেই। এই সরকারকে করে যেতে হবে এটা কিন্তু কেউ বলে নেই, এটা আমরাও বলি না, এটা হলো ধারাবাহিক প্রক্রিয়া। বাট এখানে সংস্কারের বিষয়টা কি কি বিষয় সংস্কার আমরা করতে চাই। ধরেন তত্ত্বাবধায়ক সরকার আমাদের এখানে নাই, এটা উঠিয়ে দিয়েছে তারা, তত্ত্বাবধায়ক সরকারটা নিয়ে আসেন। সেখানে এখন তো অন্তর্বর্তীকালীন সরকার আছে, ওনাদের অধীনেই তো নির্বাচনটা হচ্ছে। নির্বাচনটা কি হলে ধরেন টাকার ছড়াছড়ি হবে না, নির্বাচনটা কি হলে ফ্রি ফেয়ার ক্রেডিবল হবে, কি করলে জনগণ নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারবে, এই বিষয়গুলি সামনে নিয়ে আসেন। এবং একজন সৎ লোক, একজন ভালো লোক যেন নির্বাচিত হতে পারে, সেইগুলি কি করলে এই নির্বাচনটা আরও গ্রহণযোগ্য হবে, সেগুলি সামনে নিয়ে আসা উচিত বলে আমি মনে করি। কিন্তু ওনারা এগুলি না করে, ওনারা এই বারবার মানে আমি মনে করি জাতিকে ব্ল্যাকমেইলিং করার চেষ্টা করলে জাতি কিন্তু সজাগ। আমি কোনো ভুল করলে, আপনার এখানে কথা বলছি, আমি এখানে কোনো ভুল তথ্য দিলে আমার এই ভুল তথ্যটাকে ধরার জন্য শত শত চোখ রেডি। সুতরাং আমি মনে করি যে সংস্কার, বিচার এগুলি ধারাবাহিক প্রক্রিয়া, যুগ যুগ চলতে থাকবে। এই সংস্কারগুলি যখন যেটা বেটার মনে হয় সেই সংস্কারটাই করতে হবে, সেই সংস্কারটা করা উচিত বলে মনে করি। আমার যদি লোভ না থাকে, আমার যদি ক্ষমতার লোভ না থাকে, আমি ক্ষমতাকে, ওই যে অতীতের সরকার বলেছিলেন 41 সাল পর্যন্ত ওনারা থাকবেন, এইরকম যদি আমার
অসৎ চিন্তা মনের মধ্যে না থাকে, জনগণ যতদিন চাইবে, আল্লাহ যতদিন চাইবেন, জনগণ যতদিন চাইবে ততদিন আমরা ক্ষমতায় থাকব। সুতরাং আমরা ওইটুকু অ্যাক্সেস রাখতে চাই, জনগণের কাছে আমাদের ক্ষমতাটুকু আমরা ছেড়ে দিতে চাই, আমরা ক্ষমতা কুক্ষিগত করতে চাই না। সুতরাং নির্বাচনটা আমি মনে করি যে ডিসেম্বরের মধ্যে আমাদের চাওয়ার অনেকগুলি যুক্তি আছে। এই জাতি বুঝবে, আজকে না হোক কালকে। এই দলের এখন দুইটা বড় দল ছিল, একটা দল রাজনীতি থেকে ভেনিশ হয়ে গেছে, তারা আর কখনো উঠে দাঁড়াতে পারবে কিনা আমি মনে করি না, তাদের সেই অবস্থা। এখন যেই কয়েকটা দল আছে এর মধ্যে সবচাইতে বড় দল হলো বিএনপি। তো বিএনপির এখন দায়িত্ব জনগণের পক্ষে কথা বলা, জনগণের পালস বুঝে কথা বলা। এখন বিএনপি সেটাই করছে। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে। আপনি যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয়, দেশের অবস্থা কখন কি হয় এটা বলা যায় না। আপনি বাংলাদেশের যতগুলি আপনার বিভিন্ন ফ্যাক্টরস আছে বাংলাদেশের এই ইলেকশন অথবা জাতিকে পরিচালনার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে কলাপস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিএনপি নির্বাচন ডিসেম্বরের মধ্যে কেন চায় এটা নিশ্চয়ই জাতি একদিন বলবে যে বিএনপির যথাযথ দায়িত্বই পালন করছে। কারণ এই মধ্যে নির্বাচন না হলে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যায় এটা নিশ্চিত না। যদিও ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে উনি জুনের মধ্যে নির্বাচন দিতে চান, কিন্তু ওনার কথার মধ্যেই তো আবার জাপানে উনি বলে দিয়ে আসলেন যে কিছুদিন সময় তাদেরকে দেওয়া উচিত। তো একজনকে সময় দিতে গিয়ে এই জাতিকে দিন দিন আরও বিভ্রান্ত করা তো উচিত হবে বলে মনে করি না। আপনার সাথে একটু কথা বলি যে আপনার সাবেক ছাত্র নেতা, সেই ছাত্রের এখন আওয়ামী লীগের যে আন্দোলন, আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের সকল ছাত্র জনতা, মানে ছাত্ররা একত্রে আন্দোলন করেছে, ছাত্র শিবির, ছাত্রদল, আরো যে দলগুলো আছে বাম দলগুলো কিছু বাদে, এখন আসলে ছাত্র শিবির এবং ছাত্র দুইটা মনে হচ্ছে যে মুখোমুখি সংঘর্ষ ক্যাম্পাসগুলোতে হচ্ছে। এইটা আসলে কেন হচ্ছে বা এটাকে এই বিষয়ে আপনার এটা হলো অ্যাকচুয়ালি কোনো ভুল বোঝাবুঝির কারণেই এটা হচ্ছে। এটার মধ্যে কারণ আপনারা লক্ষ্য করবেন যে গত 17 বছর জামাত যখন ছাত্র শিবির জামাতকে যখন ব্যান করে দেওয়া হয়, তারপরে জামাতের যখন দুর্দিন ছিল, তখন কিন্তু আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি বরাবরই জামাতের পক্ষে ছিল। জামাতকে বিএনপি বলা চলে যে যতটা সম্ভব বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করার সেটুকু তারা করেছেন, প্রকাশ্যে হোক অথবা এটা নেপথ্যে হোক করেছেন। এটা জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দও নিশ্চয়ই এটা উপলব্ধি করেন এবং তারই বহিঃপ্রকাশ আপনারা লক্ষ্য করছেন যে কিছুদিন আগে লন্ডনে জামাতের আমির ডক্টর শফিকুল ইসলাম সাহেব উনি আমাদের নেত্রীর সাথে দেখা করেছেন, সেখানে আমাদের নেতার সাথেও কথা হয়েছে। এখন ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। আমি মনে করি সকলেই দায়িত্বশীল আচরণ করে এই দূরত্বগুলি কমিয়ে ফেলা উচিত। আমরা সবাই ঐক্যবদ্ধ না হলে এই ফ্যাসিস্টদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে যে সুফল জনগণ পাওয়ার কথা সেটা আমরা পাবো না। সুতরাং সেই ক্ষেত্রে আমি আমাদের সংশ্লিষ্ট দলগুলির নেতৃত্বের আসনে যারা আছেন তাদেরকে বলবো আমরা যেন আমাদের কথাবার্তায় আমরা যেন একটু সংযমী হই। আমরা যদি সংযমী না হই, কথাবার্তা যদি আমরা দায়িত্বশীল আচরণ না করি, তাহলে এর ফল ভালো হবে না। আমরা আসলে শেষ দিকে চলে আসছি, তার আগে একটু জানতে চাই শেষ মুহূর্তে এসে, এই যে 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এই 15 বছর আপনার কেমন কেটেছে আপনার দিনগুলো, বা এর ভিতরে এমন কোনো ঘটনা আছে কিনা যে এই ঘটনাগুলো আসলে আপনাকে এখনো প্রতিনিয়ত নাড়াবে? দেখেন, এগুলি তো অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। এগুলি আমরা সত্যি কথা বলতে অনেক সময় বড় বড় আন্দোলনগুলির সময় আমাদের বাসা বলা চলে বাসা তালা ছিল। আমার ছোট ভাই কেন্দ্রীয় রাজনীতির সাথে সংযুক্ত থাকার কারণে সেখানে সে কয়েকবার অ্যারেস্ট হয়েছে এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিল। আল্লাহর রহমতে সকলের দোয়ায় সে ফিরে এসেছে। সুতরাং আমার বাবা মা বাসায় কয়েক মাস থাকতে পারে নাই।
আমার ভাই কোথায় ছিল আমি জানি না, আমি কোথায় ছিলাম আমার ভাই জানে না, আমার বোনরা জানে না। আমরা বলা চলে এই 17টা বছরই আমরা একটা দুর্বিষহ সময় আমরা পার করেছি। আমরা আন্দোলন সংগ্রামগুলিতে আমি বিশেষ করে আপনারা জানেন আমাদের চাঁদপুর জেলা বা মতলব আমার আমার নির্বাচনী এলাকা আগে চাঁদপুর 3 ছিল। গত ফ্যাসিস্ট সরকার এসে একটি আসন কমিয়ে দেওয়ার কারণে সেখানে চাঁদপুর 2 আসনের অন্যান্য প্রার্থীরাও আছেন, আমিও আছি। তবে আমি এটুকু বলবো যে কেন্দ্র ঘোষিত কোনো কর্মসূচি আমি বা আমার কর্মীরা আমরা কখনো কোনো কর্মসূচি বাদ দিইনি। আপনি কি হরতাল, কি অবরোধ, কি চট্টগ্রামের সমাবেশ, কুমিল্লার সমাবেশ, ঢাকার সমাবেশ, মানে আমরা সেখানে অত্যন্ত আন্তরিকতার সাথে এবং অসংখ্য অগণিত নেতাকর্মীদের নিয়েই আমরা এই প্রোগ্রামগুলি সফল করেছি। সুতরাং আমাদের সময়টা 17টা বছর অনেক কষ্টেই কেটেছে, অনেক কষ্টেই কেটেছে। আমাদের অনেক নেতাকর্মী জেলে ছিল, আমাদের অনেক নেতাকর্মীর বাড়িতে খাবার ছিল না। আমাদের মহাসচিব এই কথাগুলি বলতে গিয়ে অনেকবার বলেছেন, উনি কেঁদেছেনও যে অনেকে রিক্সা চালিয়েছে, অনেকে খেতে পারে নাই। আমাদের তো এখন ধরেন নেতাকর্মীরা অনেকে বিকাশ থাকার কারণে একটা বিকাশ নাম্বার, ভাই এই জায়গায় আছি, কষ্টে আছি, একটা বিকাশ নাম্বার দিয়ে দিত। আমাদের জেলে দেখা গেছে এক এক সময় 70, 80, 100 জন কর্মী জেলে ছিল। তো সেই সময় যখন আমাদের কর্মীরা জেলে, তখন দেখা গেছে আমাদের রাজনীতির মধ্যে রাজনীতির গ্রুপিং আছে, আমাদের যাদের সমর্থক আছে, কেউ আমার সমর্থক আছে, কেউ অন্যান্য ভাইয়ের সমর্থক আছে। আমরা সর্বোচ্চভাবেই চেষ্টা করেছি আমাদের কর্মীদেরকে আমরা আন্তরিকভাবে সহযোগিতা করতে, জেলখানায় তাদের খোঁজখবর রাখার জন্য, যারা তাদের ফ্যামিলির খোঁজখবর রাখার জন্য আমরা এই কাজগুলি খুবই আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে করেছি। যার কারণে আমরা কর্মীদের থেকে আমরা নিজেদেরকে আমরা দূরে ফেলে দেই, মানে সরিয়ে নেই। আমরা কর্মী বান্ধব ছিলাম, আমরা এখনো আছি, যে কারণে কর্মীরা সবাই এই কথাগুলি, অতীতের কথাগুলি মনে রেখেছে। আমরা আসলে শেষ প্রশ্ন আপনার কাছে যে চাঁদপুর তো একটা আসন কমিয়ে দিয়েছে বিগত সরকার, এখন সেই আসনটা আসলে আবার নতুন করে সেটাকে পুনরুজ্জীবিত করার একটা প্রক্রিয়া চলছে। এই বিষয়ে সেকেন্ড হলো আপনি আসলে সেই আপনার নির্বাচন এলাকার জনগণের উদ্দেশ্যে কি বলতে চান? আমি বলবো যে আমাদের যে আসনটি ওনারা কমিয়ে দিয়েছিলেন 2008 সালে এসে, ওনারা বিশেষ করে তখনকার 111 সরকার এসে শুধু আমাদের আসনটিই নয়, এরকম অনেকগুলি জনপ্রিয় বিএনপির আসন, যে আসনগুলিতে বিএনপি বা বিরোধী দলের এমপিরা পাশ করবেন, এই আসনগুলো ওনারা ভেঙে ফেলেছেন। এই আসনগুলি মানে কোথাও বিলুপ্ত করেছেন, কোথাও ভেঙে অনেকগুলি মানে এমন অবস্থা করেছেন যাতে বিরোধী দলের এমপিরা বিজয়ী হতে না পারে। তো আমরা এই দাবি বরাবরই করে আসছি এই 5ই আগস্টের পরে সরকারের কাছে। গত কিছুদিন আগে এটা আমাদের আইন উপদেষ্টা মহোদয় সেটা বলেছেন যে যেই এম্বার্গোটা ছিল এটা উঠিয়ে দিয়েছেন। এখন আমরা আশা করি আগের যে আসনগুলি যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে যাবে ইনশাআল্লাহ। তো আসনগুলি ওই অবস্থায় ফিরে যাওয়া এটা জনতার দাবি, ছাত্র জনতার দাবি, এবং আমাদের এই স্পিড যেটা 5ই আগস্টের সেটাও আমরা বলবো সেটা যে আগের অবস্থানে আমরা ফিরে যেতে চাই এবং যেতে হবে। সেজন্য আমরা আশা করব যে আগের মানে আসনটা হয়ে যাবে। সেজন্য আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি, আমরা দরখাস্ত করেছি, আমরা সেখানে শুনানিতে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আমি আশা করি যে এটা খুব বেশি হবে না, আমাদের আসনগুলো আগের মতোই ইনশাল্লাহ হয়ে যাবে। আমাদের এলাকার মানুষের প্রতি, জনসাধারণের প্রতি আমার অনুরোধ থাকবে যে ওনারা অতীতে কারা ওনাদের পাশে ছিল, অতীতে কারা বিভিন্ন দায়িত্ব পালন করেছে, কার স্বভাব চরিত্র কেমন, কার আচার আচরণ কেমন, নেতাদের সাথে কর্মীদের সাথে তাদের ব্যক্তিগত আচরণটা কেমন, এগুলি ওনারা বিবেচনা করবেন। সর্বোপরি দলের প্রার্থী যিনি হবেন, অবশ্যই আমার দলও আশা করি এই বিষয়গুলো, আন্দোলন সংগ্রামে কার ভূমিকা কী ছিল,
এইগুলি বিবেচনা করেই আশা করি মনোনয়ন দিবেন। আর সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে আমাদের দল যখন এই তথ্য উপাত্ত গ্রহণ করবেন এবং তৃণমূলের নেতৃবৃন্দের খোঁজখবর নেবেন, ইনশাল্লাহ আশা করি সেই ক্ষেত্রে আমার আসন ইনশাল্লাহ পুনর্বিন্যাস হবে এবং আমি আশা করি আমার দল থেকে আমি ইনশাল্লাহ মনোনয়ন পাব। এবং মনোনয়ন পেলে আমি বিশ্বাস করি আমাদের এই নির্বাচনী এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাদের প্রিয় প্রার্থীকে তারা বিজয়ী করবেন। সেক্ষেত্রে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমাকেই বিজয়ী করবেন। এতক্ষণ আমাদের সাথে বাণিজ্য প্রতিদিনকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকেও এবং যারা দর্শক আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি আপনারা সবাই দোয়া করবেন যেন আগামীতে আপনাদের সেবা করতে পারি। সুপ্রিয় দর্শক, আমরা তখন দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আমরা এই অনুষ্ঠান আলোচনা করে থাকি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনে আসলে কেমন রাজনীতি আমরা চাই সেই পরিবেশ নিয়ে। আজকের অনুষ্ঠানের অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাঁদপুর জেলার সহসভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মতলব দক্ষিণ জনাব এম এ শুকুর পাটোয়ারি। আপনারা এতক্ষণ যারা দেখেছেন, পরবর্তীতে আবার যারা দেখবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।